গল্পে গল্পে আজ আমরা 25তম পর্বে পা দিলাম। গপ্পলেনের প্রয়াস বাংলা ও বিশ্ব সাহিত্যকে আপনাদের সামনে তুলে ধরা। আজ গপ্পলেনের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘের মন্তর। যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন এবং গল্প ভালো লাগলে ছড়িয়ে দিতে পারেন আমাদের এই ছোট্ট প্রয়াসকে। ফলো করতে পারেন আমাদেরকে ইনস্টাগ্রামে @গপ্পলেন আইডিতে। আজকের গল্প বাঘের মন্তরে। গল্পের সূত্রধর অসিত, গল্প পাঠে এবং নিধিরাম ভট্টাচার্যের ভূমিকায় আমি অঙ্কন, শ্যামাচরণ রায় অনিরুদ্ধ এবং ফকির সাহেব সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প গপ্পলেনের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘের মন্তর। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি আর মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে না তার কথা শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভাল্লুকের চামড়া, বাঘের মুখ, ভাল্লুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো পৌর ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল টাইগার, 15টি লেপার্ড মেরেছেন, ভাল্লুক ও বুনো শুয়োরের তো লেখাজোখা নেই। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর, পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই লোকটা কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, হ্যাঁ, কই কে? আরে ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? উনি বলুন না। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তো শিকারের ব্যাপারে উনি বড় কেউ কেটা নন। ওর শিকারযোগ বই পড়েননি? 3টে এডিশন হয়ে গেল। আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চাল কলা বাঁধা পুরুষ ছিলেন না তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভাল্লুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাত্রে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনা বলে যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতি রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও কি ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন না। বারে, এ আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না, এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও, তা কিরকম মন্ত্রতন্ত্রের? ওসব বাজে ও বাজে? একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই। মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। এই করেই তো দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরাজি লেখাপড়া শিখেও এইসব মানেন?
এইবার নিধিরাম ভট্টাচার্যের ওপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্তর তন্তর সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এইসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবারে কাকডাঙ্গার ট্যাকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সতীকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তারই সঙ্গে আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন। যেখানে বজরা বাঁধা হলো সেখানে একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে সেই নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর, দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গরান আর গোল পাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যে সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফর্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙিটা ওঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এইরকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতালে ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্যলতা, কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে। তারা গভীর জ্যোৎস্না রাতে এ বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি, সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানের রূপ, শোনেননি এর বিচিত্র বৃহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুদের দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। হ্যাঁ, শুনুন তারপর। কিন্তু একটা কথা, এই সবটাই শেষ না হয়ে গেলে কোনো প্রতিবাদ করবেন না। আচ্ছা বেশ, বলুন। নিধিরাম বাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, অনেক দূরে চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারে বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। ডেঙ্গির হিন্দু মাঝি বলে উঠল, রাম 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 রাম। শ্যামচরণ রায় গলা উঁচু করে ডাঙ্গার দিকে চেয়ে বললেন, আহ, চুপ কর সবাই। কে ওখানে? ক্ষীণ স্বরে কে বলল, বাবু, আমি 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 বাবু। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল চোপের পাশেই বসে এখানে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর অশরীরী কণ্ঠস্মৃত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার লোকটাকে সবাই দেখতে পেল। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে। ওকে আগেই দেখা গিয়েছিল এবার বুঝলাম, কিন্তু আলো ছায়ায় জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে এখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এই রকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে। গরিব লোক। কথাটার ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়।
এ জঙ্গলে ঢুকলে পাকাকুল ছাড়া আর যে কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলে আমাদের চলে। আমার একটু নৌকায় তুলে নেবেন বাবু। কাল রানাঘাটের ট্যাকে আমারে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? কাল রানাঘাটের কাছে মানিক সেনের পাড়া। শ্যামাচরণ বাবু কিছু বলার আগে আমাদের ডিঙির মাঝে দুজন আপত্তি জানিয়ে বললে, নেবেননি বাবু, ডিঙির নিয়ম জানেন তো। সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। শ্যামাচরণ বাবু রেগে বললেন, তোদের কি বুদ্ধি! কেন বাবু? আমার শিকার হোক বা না হোক, ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চল ওকে। এরপরে কি আর কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল। হিন্দু কি মুসলিম বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করেই আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাঘ আনবার মন্ত্র জানি কিনা তার সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আছে আছে, আমার গুরু আমায় শিখেছেন। শ্যামাচরণ বাবু বললেন, হাঁড়ির মধ্যে মুখ দিয়ে রাখো। না বাবু, মন্ত্রে বাঘ আসবে। শোনো, আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। বাবু আপনার দয়া। ফাঁকি দেবার চেষ্টা করবে না। ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। আপনাকে আগেই বলেছি বাবু, মন্তর আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো। নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ঝোপের মধ্যে বসে হাড়ের মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নর বাঘ সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলেই নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? তারপরে শুনুন, আমি ঘন শিকারী, মন তোরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনিটাই মশাই। তাকে শিকার করতে হয় জঙ্গল ঠ্যাঙাও নয়তো মাচা বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। আচ্ছা, মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাত্রের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের রাজকূপী মন্তরের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাগানার জন্য। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্তরের সাধনা করাই তার কাজ। আরও কত কি যে আজে বাজে গল্প। সারাদিন খেটে খুটে রাতে যে একটু ঘুমাবো তার উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপরে কথা বলবে কে? আমরা চুপচাপ হয়ে শুয়ে ঘুমাবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হয়নি তা নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝে মাঝে এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? এ তো খুব স্পষ্ট, বজরায় বসে তো শিকার চলবে না।
বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা, কিছু দেখা যায় না। ছোট খালের মধ্যে দিয়ে না গেলে দুদিকে জঙ্গল, তো তুমি কিছু দেখতে পাচ্ছ না। তুমি তো জঙ্গলে চড়ুই ভাতি করতে আসনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকে। এবং গল্প শুরু করবার সময়ে কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরার জন্য নয়, বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো। তারপরে আমার এই গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করার গল্পের শেষে করতে তো তোমাদের বলেছি। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সেই রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায়ের বিবেচনা ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনে বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিনও একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি। এখন ফকির সাহেবের দয়া। আর আপনার হাত যশ। সকালে রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। 8 মাইল টাক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বদিয়ার ডাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়ে নামলাম, নয়তো কে আবার ওই বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিসপত্র নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি হলো না। দুদিকে ঘন গরান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়ে। শুলো হলো গাছের বয়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সড়কির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পাত দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায় চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পিছনে দুজন লোক, তারপর আমি, সর্বশেষে মাঝে দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজর পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন, তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি। শ্যামাচরণ বাবু বললেন, উফ, সর্বনাশ! এমন কাণ্ড কখনো! উফ বাবা! তার পিছনে লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললে, বাবু ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, আরে গরিব লোক, আমি মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপারখানা তখন শুনলুম। ডান দিকের টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গেছে। চেয়ে দেখে মনে হলো বাঁ দিকের হেতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো হয়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ তাক বাঘ অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি না ফকির সাহেবের, যে কাউকে কোথাও খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটা সত্যিই গুণী ছিল। মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল।
আমারই অসতর্কতায় মারা পড়ল। বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র তো শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবারে আমাদের শিকারের আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম। গুরুজি, ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন। বিশ্বাস করিনি যে, বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো। শুনলেন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাঘের মন্তর। গল্পের সূত্রধর অসিত, গল্প পাঠে এবং নিধিরাম ভট্টাচার্যের ভূমিকায় আমি অঙ্কন। গল্পে শ্যামাচরণ রায় অনিরুদ্ধ এবং ফকির সাহেব সৌরভ। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আর এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।